আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শুনাম। চট্টগ্রামের ইপিজেডে শিশু আয়াতকে হত্যা মামলায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড, সন্তোষ প্রকাশ মা বাবার, দ্রুত রায় কার্যকরের দাবি। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে মৌলভীবাজারে তারেক রহমান, শ্রীমঙ্গলে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, যোগ দেবেন সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয়ের জনসভায়। দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চলের সিদ্ধান্ত, হরমুজ প্রণালী সচল না হওয়ায় ব্যয় বেশি হচ্ছে জানালেন মন্ত্রী পরিষদ সচিব। নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ চায় সিপিডি। বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ গোলদাতার আসনে খুদে জাদুকর। বাংলাদেশের সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবং শুভ সূচনা ফ্রান্সের, ইরাককে উড়িয়ে দিল নরওয়ে। এমবাপে ও আর্লিং হাল্যান্ডের জোড়া গোল, অভিষিক্ত জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রামে আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবির আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তি তর্ক শেষে এ রায় ঘোষণা করেন। ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার ৫ বছর বয়সী কন্যা আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। পরে তদন্তে উঠে আসে প্রতিবেশী আবির আলী মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেন। পরিকল্পনা ব্যর্থ হলে তিনি আয়াতকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ ৬ খণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। তদন্তকারী সংস্থা পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আবির হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তদন্তে তার বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার সঙ্গে আয়াতের ডিএনএ মিল পাওয়া যায়। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে আয়াতের বাবা মা দ্রুত রায় কার্যকরের দাবি জানান। দর্শক, কিছুক্ষণ আগে কথা হয়েছে চট্টগ্রামের প্রতিনিধি সহকর্মী আবুল হাসনাতের। আদালতের বিচারকের পর্যবেক্ষণ সম্পর্কে তিনি এখন আমাদের জানাচ্ছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই মামলার রায় ঘোষণা করলেন বিচারক। রায় উপলক্ষে আজকে চট্টগ্রাম আদালত ভবনে মানুষের ব্যাপক উৎসাহ আগ্রহ ছিল এই রায়কে কেন্দ্র করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন, সাংবাদিকরা এসেছিলেন এবং রায়ের পর নিহত শিশু আয়াতের মা বাবার প্রতিক্রিয়া আমরা জানতে চেয়েছিলাম। তারা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এই রায় যেন দ্রুত কার্যকর হয়। ঢাকার যে হত্যাকাণ্ড রামিসা, শিশু রামিসার মতো দৃষ্টান্ত অনুসরণ করে এই রায়টা যেন দ্রুত কার্যকর করা হয়, সেটাই তারা প্রত্যাশা করেছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩২ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। পরে দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৫৫ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এর আগে বৃষ্টি উপেক্ষা করে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ১৫ দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সড়কপথে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে রওনা হন তারেক রহমান। মৌলভীবাজারে কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা নাগাদ ওসমানী বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। এরপর রাত ৮:৩০টায় বিমানে ঢাকার পথে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ স্কুলে। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি। সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। দেখেছেন না? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যাতে এই দেশের যারা শিল্পোদ্যোক্তা আছে, যারা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারে, তার ফলে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই জন্য এই দেশে বাংলাদেশে যে সকল দ্রব্য তৈরি হয়, একই দ্রব্য কেউ যদি বিদেশ থেকে আমদানি করে তার উপরে আমরা শুল্ক বাড়িয়ে দিয়েছি, যাতে করে
বাংলাদেশের মিল কারখানাগুলো রক্ষা পায়, যাতে করে সেই মিল কারখানাগুলো যদি চলে তাহলে আমাদের ছেলেমেয়েরা সেখানে চাকরি বাকরি করতে পারবে। একই জিনিস যদি বিদেশ থেকে আসে তখন আমাদের মিল কারখানা চলবে? বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের মিল কারখানাগুলোকে আমরা প্রোটেকশন দিয়েছি, সেই ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ রেখেছি এবং একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, নুন, চিনি, এইসবের উপরে যে শুল্ক আগে ছিল, সেই শুল্ক আমরা, যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সও আমরা উঠিয়ে নিয়েছি, যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার, যেখানে কাস্টমসের কড়াকড়ি থাকবে না, পণ্য কেনাবেচা হবে ট্যাক্স ফ্রিতে। মাদারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে দুই জায়গায় 600 একর জমির উপরে গড়ে তোলা হবে মুক্ত বাণিজ্য অঞ্চল। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান ক্যাবিনেট সচিব নাসিমুল গনি। অর্থনীতিকে গতিশীল করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, হরমুজ প্রণালী এখনো পুরোপুরি সচল না হওয়ায় জ্বালানি তেল কিনতে বেশি টাকা ব্যয় হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দুবাইয়ে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করেছে সংযুক্ত আরব আমিরাত। এতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশটি। এখানে কাস্টমসের নজরদারি ছাড়াই কম শুল্কে পণ্য কেনাবেচা করতে পারেন ব্যবসায়ীরা। এই সাফল্যে আফ্রিকার অনেক দেশও মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করেছে। এবার বাংলাদেশও তেমনটা করতে যাচ্ছে। দুটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করতে মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে 600 একর জমি বরাদ্দ হচ্ছে। কেন এমন সিদ্ধান্ত, তার কারণ জানান ক্যাবিনেট সচিব। মুক্ত বাণিজ্য অঞ্চল, এখানে যেখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হিয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না। তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কোম্পানি করতে যাচ্ছি যারা চাইনিজ ইপিজেডটাকে করবে বাংলাদেশের, তাদের সাথে চাইনিজদের সাথে একটা চুক্তি হবে। এটা অর্থনৈতিক থেকে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করেছি যে এটা হবে। ক্যাবিনেট সচিব জানান, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য এখনো পুরোপুরি উন্মুক্ত না হওয়ায় জ্বালানি আনতে বাধাগ্রস্ত হচ্ছে। হরমুজ বন্ধ হতে আমাদের জন্য খুব বড় বিপদ হয়ে গেছে। আমাদের যে রেগুলার যে চুক্তি আছে সে অনুযায়ী আমরা এলএনজিগুলো নিয়ে আসতে পারছি না, তেল নিয়ে আসতে পারছি না। তিনি জানান, রাশিয়া থেকে 30,000 টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। ইউরিয়া সার সারা দেশে সবগুলো হয় না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিন্তে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে এক আলোচনায় এ দাবি জানায় সিপিডি। এই সময় জ্বালানি বিশেষজ্ঞ ও নবায়নযোগ্য খাতের ব্যবসায়ীরা বলেন, সরকারের অবকাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অর্জন সম্ভব নয়। তরিক ইসলামের রিপোর্ট। আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কি আসলে কমানোর জন্য আমরা এখন রেডি কিনা, সেই প্রশ্নটা হয়তো এখনো রয়ে যাচ্ছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত কি পেল শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের ব্যবসায়ীরা। এ সময় কৃষি খাতে সোলার ব্যবহারে ভর্তুকি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান জ্বালানি ও কৃষি বিশেষজ্ঞরা। ইরিগেশনের জন্য সরকারের উচিত এখানে কিছু সাবসিডি দেওয়া, এবং আমরা প্রায় 1500 ইরিগেশন পাম্প করেছি, ইটকলে ফাইন্যান্স করেছি, এবং ইরিগেশনের ফাইন্যান্সে আমরা দেখলাম যে এখানে প্রায় 50% সাবসিডি দেওয়া দরকার, না হলে এটা ভায়াবল হয় না। এই রিনিউয়েবল এনার্জির প্রজেক্টে তাকে আরো বেশি পাবলিক ইনভেস্টমেন্ট, তাহলে একটা কম্পিটিটিভ মেজাজ হয়তো তৈরি হতে পারে বিটুইন পাবলিক সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর। আলোচনা সভায় নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে পলিসি ও অবকাঠামোগত সংস্কারের দাবি জানান ব্যবসায়ীরা।
আজকে যদি আমরা সত্যি সত্যি মানে নবায়নযোগ্য জ্বালানিকে বিশ্বাস করি এবং ধারণ করি, তাহলে ওইভাবে পলিসি দিতে হবে। আজকে যে যে কাণ্ডটা বাজেটে করা হয়েছে এটা আসলে খুবই স্পর্শকাতর, যে আমরা এখানে যারা আছি বসে সবাই, আমরা একজনও কিন্তু আমার বাসার সাথে যদি সোলার লাগাতে চাই, আমরা এই ট্যাক্স ইনসেন্টিভ ফ্যাসিলিটিসটা পাবো না। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের দায় মেটাতে বর্তমান সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। কোন কোম্পানির টার্ম শেষ হওয়ার পরে এটাকে নতুন করে আর যাতে রিনিউয়াল না করা হয়, যদি এই প্রক্রিয়া যদি ফলো করা হয় তাহলে অন্তত এই যে এটা বলেছিলাম 1 বছরে সম্ভব না, 2 বছরে সম্ভব না, কিন্তু গ্র্যাজুয়ালি 5 বছর বা অধিকতর সময়কালে সরকারের এই যে বিপিডিবির হাতে যে বড় রকমের একটা লসের বার্ডেন, এখান থেকে বেরিয়ে আসার সুযোগ আছে। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বরাদ্দ প্রায় 37,000 কোটি টাকা, যা গত বছরের চেয়ে সামান্য বেশি, যা আরও বাড়ানোর দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। দুশোতম আন্তর্জাতিক ম্যাচে হ্যাট্রিক পেলেন লিওনেল মেসি, আর দুর্দান্ত জয় 2026 বিশ্বকাপ অভিযান শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার রাতে ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়াকে 3-0 গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। 2006 সালের 16 জুন 18 বছর বয়সে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিরুদ্ধে জার্মান বিশ্বকাপে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। দেখতে দেখতে 20টি বসন্ত পেরিয়ে গেছে। গত 2 দশকে ফুটবলের যত সুধা আছে তার সবই পান করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তর্ক সাপেক্ষে অধিষ্ঠিত হয়েছেন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে। আমেরিকার স্থানীয় সময়ে মঙ্গলবার আবারও সেই 16 জুন 2026 বিশ্বকাপ অভিযানে আলবিসেলেস্তারা। কাকতালীয়ভাবে মেসির 200তম আন্তর্জাতিক ম্যাচ। আলজেরিয়ার বিপক্ষে খেলার 5 মিনিট না যেতেই অফসাইডে গোল বাতিল হয়ে যায় এই ক্ষুদে ফুটবল জাদুকরের। মিনিট খানেক না যেতেই একই ফাঁদে পড়ে আলজেরিয়াও গোল বঞ্চিত হয়। এর পরের গল্পটা বলা যেতে পারে শুধুই মেসিময়। 17 মিনিটে ডি বক্সের বাইরে থেকে চোখ জোড়ানো ভলিতে যে গোলটি তিনি করেন তাতে বোঝা যায় এলএম10 38 বছর বয়সেও রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেও অদম্য অপ্রতিরোধ্য। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আরও চেপে ধরে আলবিসেলেস্তারা। 60 মিনিটে কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল গ্রিপে নিতে ব্যর্থ হলে ফাঁকায় দাঁড়ানো মেসি ক্যারিয়ারের অন্যতম সহজ গোলটি করেন। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ। 76 মিনিটে আবারও বাঁ পায়ের জাদু। এবারও বক্সের বাইরে থেকে গোলবার ঘেঁষে বল জালে জড়ান লিও। বার্সেলোনায় থাকতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এমন চোখ ধাঁধানো বেশ কিছু গোল করেছিলেন তিনি। চলতি বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক, সেই সাথে 16 গোল করে জার্মান স্ট্রাইকার মিরসাভ ক্লোজের সাথে বিশ্ব আসরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও ভাগ বসান মেসি। শেষ পর্যন্ত 300 গোলেই জয় পায় আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা স্বপ্নের মতো হলো মেসি আলভারেজদের। এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এই দলটিকে ঠেকিয়ে রাখা অন্যদের জন্য কঠিন হয়ে যাবে। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। এদিকে প্রথম গোলের পর কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি। প্রিয় তারকার চোখের জল ভালো লাগেনি অনেক ভক্তের, তাই তো মিক্স জোনে আর্জেন্টাইন অধিনায়ককে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে এই মহাতারকা বলেন, কোনো ফুটবলীয় নয়, এটি সম্পূর্ণই ব্যক্তিগত কারণ। সত্যি বলতে ফুটবলের বাইরে একদম ব্যক্তিগত কারণে আমি আবেগ ধরে রাখতে পারিনি। আমি কয়েকটা দিন খুব কঠিন ও জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। এই কঠিন সময়ে পুরো দল আমার পাশে ছিল। সতীর্থরা আমাকে অনেক সাহস আর শক্তি জুগিয়েছে, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
ছোটবেলা থেকেই ফুটবল আমার আবেগ, তাই আমি ফুটবল অনেক ভালোবাসি। যতটুকু পারি নিজের সবটুকু উজাড় করে দেই। যতদিন ফিট থাকবো ততদিন আমি ফুটবল খেলে যাব। সবুজ গালিচায় রেকর্ড ওলটপালট করাই যার অভ্যাস, সেই লিওনেল মেসি ঘুচালেন বিশ্বকাপে হ্যাটট্রিক না পাওয়ার দীর্ঘ আক্ষেপ। একই রাতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ এবং আর্জেন্টিনার জার্সিতে 200তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন এই কিংবদন্তি। মিরোস্লাভ ক্লোজের বিশ্ব রেকর্ড ছুঁয়ে মেসি এখন বিশ্বকাপের যৌথ শীর্ষ গোলদাতা। খুদে জাদুকরের এই রেকর্ড ভাঙা করার গল্প জানাচ্ছেন রায়হান রাসেল। Difference. Messi flying forward. Leo Messi! Julian Alvarez. Look at deflection high from range. Big deflection! Gonzalez. Back to Messi. Messi! His first World Cup hat-trick! তার নামের পাশে লেখা অনেক রেকর্ড। ক্লাব আন্তর্জাতিক ফুটবলে কি নেই তার অর্জনে? কেবল ছিল না বিশ্বমঞ্চে হ্যাটট্রিক। দীর্ঘ 2 দশকের সেই আক্ষেপটা এবার ঘোচালেন লিওনেল মেসি। আলজেরিয়ার রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে করলেন দর্শনীয় সেই হ্যাটট্রিক। আর এই এক হ্যাটট্রিকে ওলটপালট হয়ে গেল ফুটবল ইতিহাসের রেকর্ডের পাতা। এই 3 গোলের পর বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন 16। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজারের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি স্পর্শ করলেন। যৌথভাবে বসে গেলেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে। রেকর্ড বই ঘেটে দেখা গেছে দীর্ঘ ক্যারিয়ারে বিশ্বমঞ্চে এটি লিওনেল মেসির প্রথম হ্যাটট্রিক। এর আগে 5 বিশ্বকাপ খেললেও এই স্বাদ পাননি তিনি। এই 3 গোলের পর আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা এখন 120। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাসের সর্বোচ্চ 6টি বিশ্বকাপ খেলা প্রথম পুরুষ ফুটবলার তিনি। এক রাতে আর্জেন্টিনার জার্সিতে পূর্ণ করলেন 200তম ম্যাচের রেকর্ড। ডাবল সেঞ্চুরির এই ম্যাচটা রূপ নেয় মহাকাব্যে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসি মানেই এক অজয় সাম্রাজ্য। আলবিসেলেস্তাদের জার্সিতে সবচেয়ে বেশি 200 ম্যাচ, সবচেয়ে বেশি 120 গোল এবং সবচেয়ে বেশি 61টি অ্যাসিস্ট করার কীর্তিও তার নিজের। দেশের হয়ে সবচেয়ে বেশি 11টি আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ডের মালিক তিনি। বয়স 39 ছুঁই, কিন্তু তার পায়ের ধার একটুও কমেনি। ক্লোজারের রেকর্ডে ভাগ তো বসানো গেল, এখন এককভাবে সর্বকালের সেরা গোলদাতা হতে মেসির প্রয়োজন আর মাত্র 1টি গোল। ফুটবল দুনিয়া এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছে সেই জাদুকারী মুহূর্তের। রায়হান রাসেল, এটিএন বাংলা। আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশেও ফুটবল প্রেমীদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ। এবারের আসরে বহুল কাঙ্ক্ষিত আর্জেন্টিনার প্রথম জয় দেখার আশায় পরিবার পরিজন নিয়ে বড় পর্দায় খেলা দেখার উৎসব ছিল চোখে পড়ার মতো। আর মেসির হ্যাট্রিকে সেই উৎসবের পারদ যেন আকাশ ছুঁয়েছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। বিশ্বকাপের এবারের আসরে সুদূর আমেরিকার মাঠে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ চললেও উৎসব উদ্দীপনার কমতি ছিল না বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। অনেকেই রাত থেকে না ঘুমিয়ে অপেক্ষায় ছিলেন প্রিয় তারকা লিওনেল মেসির খেলা উপভোগ করার জন্য। আমি ঘুমাইতে পারি না, আমি 2টা থেকে সজাগ যে কি অবস্থায় না আসার পর আমি আসলে দেখার জন্য কোনো জায়গাও পাইতেছি না, এত বেশি মানুষ। আসলে অনেক আনন্দ লাগতেছে, এত সকালবেলা ঘুম নষ্ট করে আমরা খেলা দেখতে আসছি। ও তো হাত দিয়ে গোল করে কাপ জিতছে, আর ও তো 7টা 7 আপ পাইছে। অনেক আগে খাইছে, তখন আমার নেইমার ছিল না, দ্যাটস ওয়াই বাট 5টা তো পাওয়ার যোগ্যতা নাই ওদের। ম্যারাডোনার ভক্ত, সেই থেকে মেসির ভক্ত। বাবা মায়ের সাথে পছন্দের দল আর্জেন্টিনার খেলা দেখতে আসে ছোট শিশুরাও। আমরা গতবার কাপ নিয়েছি, এবার নিব। ভালো লাগতেছে, আর্জেন্টিনার খেলা দেখতে আসছি, অনেক আনন্দ লাগতেছে। হাজবেন্ড, ছেলে মেয়ে আর আমি।
নিজের বাইকটি আর্জেন্টিনার পতাকা রঙে রং করা কিংবা মেসির গোলে দলবল নিয়ে উল্লাস, উন্মাদনার যেন কোনো কমতি ছিল না কাঙ্ক্ষিত এই ম্যাচটি ঘিরে। আর্জেন্টিনা এবং রয়্যাল এনফিল্ডের প্রতি আমার যে ভালোবাসা, এই কম্বিনেশনে আমার আসলে এই কালারটা করা। ম্যারাডোনা সবাই লাইক করে, আমি করি, আমার মা বাপরা করে, আমি করি। আমরা আগে গোল দিয়েছি, ব্রাজিলের মতো আগে গোল খাই নাই। আর্জেন্টিনা অবভিয়াসলি, নো ডাউট। জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরুর আনন্দ এবং সেই সাথে ভক্তদের প্রত্যাশা, গত বছরের মতো এবারও চ্যাম্পিয়নের ট্রফি হাতে ঘরে ফিরবে প্রিয় দল আর্জেন্টিনা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 3 দশক পর বিশ্বকাপে ফেরাটা স্মরণীয় করে রাখল অস্ট্রিয়া। সান ফ্রান্সিসকোতে অভিষিক্ত জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে ইউরোপের এই দল। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ থেকে নক আউট পর্বের রেসে দারুণভাবেই টিকে রইল তারা। এর আগে কিলিয়ান এমবাপের জোড়া গোলে সেনেগালকে 3-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে ফ্রান্স। এমবাপে ও বারকোলার গোলে এগিয়ে যায় ফরাসিরা। শেষ দিকে সেনেগালের ইব্রাহিম 1 গোল শোধ করেন, তবে পরের মিনিটেই চোখ ধাঁধানো গোলে বর্তমান রানার্স আপের জয় নিশ্চিত করেন এমবাপেই। 99 ম্যাচে 58 গোল করে তিনি এখন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। এদিকে 28 বছর পর বিশ্বকাপে ফিরেই আর্লিং হালান্ডের জোড়া গোলে ইরাককে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়েছে নরওয়ে। এক বছরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। প্রথমবারের মতো 4টি ব্যাচের স্নাতকের সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ মোট 104 জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই সময় GPA 5 বা সনদ অর্জনের পেছনে না ছুটে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার ক্ষেত্রে ঘাটতি পূরণের উদ্যোগ, আঞ্চলিক বৈষম্য ও দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য বাজেটে উল্লেখযোগ্য নির্দেশনা নেই। সেই সাথে প্রতিবন্ধী শিশু ও আদিবাসী সম্প্রদায়ের শিক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা সহ গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে গণসাক্ষরতা অভিযান। জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা বাজেটের বাস্তবতা ও জনপ্রত্যাশা বিষয়ক ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রয়োজন। রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্জনের শঙ্কার কথা জানিয়ে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, শিক্ষায় ব্যয় বাড়ালেও এর গুণগত মান বাড়েনি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেও এতে বেশ কিছু অসঙ্গতি ও বাস্তবায়ন যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রাজধানীর মগবাজারে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব আদায়ের যে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তা অর্জন করা কঠিন হবে। নেতারা বলেন, ব্যবসায়ীদের কর ও ভ্যাট কাঠামোকে আরও সহজ ও ব্যবসা বান্ধব করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর ব্যবস্থাপনার স্বচ্ছতা ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। রাজস্ব আদায়ে অটোমেশন ও ডিজিটাল করে কর জাল সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বক্তারা। এতে দুর্নীতি বন্ধ করতে নির্দিষ্ট সময়ের মধ্যে কর সংক্রান্ত দাবি নিষ্পত্তি এবং পরবর্তীতে একই বিষয়ে নতুন দাবি উত্থাপন না করার ব্যবস্থাও চান তারা। এখন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিতে লেবাননে হামলা বন্ধের ঘোষণার পরও দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সবশেষ নাবাতিয়েহ প্রাদেশিক অঞ্চল মাইফাদুন ও শৌকিন এলাকায় একাধিক ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। এ ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি ও হামলা চলতে থাকলে যুদ্ধ শেষ হয়েছে বলা যাবে না। একই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলকে কঠোর জবাবের মুখে পড়তে হবে। যদিও
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত জামালপুরের প্রবাসীদের সংগঠন জামালপুর জেলা সমিতি অফ নর্থ আমেরিকা ইনকের নতুন কমিটির অভিষেক হয়েছে। গত রোববার কুইন্সের একটি মিলনায়তনে একটি অনুষ্ঠানে 2026-28 মেয়াদে 37 সদস্যের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেয়। এতে আশরাফ হোসেন সভাপতি, বেলাল আহমেদ সহসভাপতি এবং মোহাম্মদ তারেক খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী লায়ন শাহনেওয়াজ। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজনকে সম্মাননা দেয়া হয়। এবার খেলার খবর। চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 53 রান। টি-20 দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। একই সঙ্গে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে আব্দুল গফফারের। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকলেও এবারে প্রথম একাদশে জায়গা পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। আর চোট সংক্রান্ত লিটনের অনুপস্থিতিতে উইকেট কিপিং করছেন পারভেজ হোসেন ইমন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। চট্টগ্রামে ইপিজেডে শিশু আয়াতকে হত্যা মামলায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড, সন্তোষ প্রকাশ মা বাবার দ্রুত রায় কার্যকরের দাবি। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে মৌলভীবাজারে তারেক রহমান শ্রীমঙ্গলের 3য় পর্যায়ের ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, যোগ দেবেন সদর উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জনসভায়। দেশে প্রথমবারের মুক্ত বাণিজ্য অঞ্চলের সিদ্ধান্ত, হরমুজ প্রণালী সচল না হওয়ায় ব্যয় বেশি হচ্ছে, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ চায় সিপিবি। বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রিকে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ গোলদাতার আসরে খুদে জাদুকর। বাংলাদেশের সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবং শুভ সূচনা ফ্রান্সের, ইরাককে উড়িয়ে দিল নরওয়ে। এমবাপে ও আর্লিং হালান্ডের জোড়া গোল। অভিষিক্ত জর্ডানকে 3-1 গোলে হারালো অস্ট্রেলিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।